আচ্ছা, স্ট্রেস ম্যানেজমেন্টের এই জায়গাগুলো হয়েছিল, কোপিং বলেছিলাম, কোপিং স্ট্রেস ম্যানেজমেন্ট। এবার বেসিক্যালি যে জায়গাটা আমরা যাব সেটা হচ্ছে রিল্যাক্সেশন টেকনিকের জায়গাটা। রিল্যাক্সেশন টেকনিক এটা এখন তো তোরা এসএসসি পড়ছিস, এই যে যারা সেমিস্টার 1 পড়ছে, মেজর যাদেরকে আমরা বলি, তারাও কিন্তু ওই এসএসসি পেপারটাই এখন পড়ছে স্ট্রেস ম্যানেজমেন্টে। ওদের যাই হোক পরীক্ষা দেওয়া হয়ে গেল, ওদের প্র্যাকটিক্যালে কিন্তু এই রিল্যাক্সেশন ট্রেনিং দিয়ে কি করে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হয় সেই প্র্যাকটিক্যালটা রয়েছে। বেসিক্যালি এইখানে যে মেথডটা রয়েছে রিল্যাক্সেশনের হচ্ছে, সেটা হচ্ছে জ্যাকবসন প্রোগ্রেসিভ রিল্যাক্সেশন মাসল ট্রেনিং। ওখানে কি করা হয়, ওখানে কিছু স্টেপস জ্যাকবসনের দেওয়া রয়েছে, ওই স্টেপস গুলোকে রিটেন কন্ডিশনে রয়েছে, ওগুলো অবভিয়াসলি স্টেপস ওয়াইজ মুখস্থ করতে হয়। করে এবার যার উপর করা হচ্ছে, রিল্যাক্সেশনটা দেওয়া হচ্ছে, তাকে একটা কমফোর্টেবল চেয়ারের উপর বসানো হয়, বসিয়ে তার চোখ বন্ধ করে ইনস্ট্রাকশন দেওয়া হয়। রিল্যাক্সেশন গুলো একদম টপ টু বটম রিল্যাক্সেশন হয়, মাথা, ঘাড়, চেস্ট, তারপরে হচ্ছে হাত, পা, পায়ের ফুট, প্রত্যেকটা অর্গান ওয়াইজ আলাদা আলাদা ইনস্ট্রাকশন, আলাদা আলাদা রিল্যাক্সেশন প্রসিডিওর। বেসিক্যালি এই কথাটা কেন বললাম, কারণ এখানে হচ্ছে এই যে রিল্যাক্সেশন টেকনিকটা কিভাবে হয়, এটা একটা ফিজিওলজিক্যাল টেকনিক, যে টেকনিকের থ্রু দিয়ে আমাদের বডিকে রিল্যাক্সড করিয়ে আমাদের স্ট্রেসফুল কন্ডিশনস গুলোর সাথে মোকাবিলা করতে সাহায্য করে। ঠিক আছে, তো এই যে স্ট্রেস যখন হয়, আমাদের মনে হয় না যে খুব তাড়াতাড়ি আমরা কি বলবো ক্লান্ত হয়ে পড়ছি, কোনো কাজ করতে ইচ্ছা করছে না, গা হাত পায়ে যেন কেমন একটা স্টিফনেস তৈরি হচ্ছে। তো সেইগুলোকেই ঠিক করার জন্য ফিজিওলজিক্যাল যে প্রসেসটাকে অ্যাপ্লাই করা হয়, দ্যাট ইজ রিল্যাক্সেশন টেকনিক। এখানে মাসল গুলোকে, আমাদের বডি মাসলস গুলোকে রিল্যাক্সড করানো হয়। ঠিক আছে, রিল্যাক্সড করিয়ে কি করা হচ্ছে, স্ট্রেসটার সাথে মোকাবিলা করানোর চেষ্টা করা হচ্ছে। এবং এই যে প্র্যাকটিক্যালটা ওরা করছে, এখানে যেটা হয় যে প্রথমে সাবজেক্টের উপরই কিন্তু এই জ্যাকবসন যে প্রোগ্রেসিভ রিল্যাক্সেশন ট্রেনিংটা দেওয়া হচ্ছে তা কিন্তু নয়। ফার্স্টে সাবজেক্টের থেকে স্টেট অ্যাংজাইটিটা মেজার করা হচ্ছে, স্টাইলটা, মানে সে কতটা অ্যাংশাস তা আমাকে দেখতে হবে। একটা মানুষের অ্যাংজাইটি থেকে স্ট্রেস তৈরি হয়, তো আমাকে দেখে নিতে হবে সে কতটা অ্যাংশাস, সে প্রেজেন্ট কন্ডিশনে অ্যাংশাস না বেসিক্যালি তার অ্যাংজাইটি প্রোন, সেটা আমরা স্টেট থেকে দেখতে জানি। এটা তোরা শিখেওছিস, স্টেট অ্যাংজাইটি ইনভেন্টরি। প্রিয়া, আমি একটা তোকে কথা বলছি, লেট করে যদি জয়েন করার থাকে না, করিস না। কারণ প্রত্যেক দিনই দেখছি ভীষণ ভাবে লেট করে করে জয়েন করছিস, এতে না আমার ওই পড়া বোঝাতে অসুবিধা হয়। একদিন হলে ঠিক আছে, কন্টিনিউয়াসলি পরপর কিন্তু চলছে, বোধ টিউশন ক্লাসেও চলছে, আবার ওদিকে হচ্ছে কলেজেও দেখছি। এরকম করিস না, জয়েন করার না থাকলে করবি না, পরে হঠাৎ করে মনে পড়লো জয়েন করে গেলাম, এটাও করিস না, প্রবলেম হয়ে যায়। তো এই জায়গাটাতে কি হচ্ছে, দেখ এখানে লেখাই রয়েছে রিল্যাক্সেশন টেকনিক, জ্যাকবসন প্রোগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন টেকনিক। এখানে প্রথমে স্টাইলটা দেওয়া হচ্ছে, স্টাইলটা দিয়ে দেখে নেওয়া হচ্ছে তার অ্যাংজাইটি লেভেলটা কি, এবং তার সাথে সাথে অক্সিমিটার, আমরা দেখবে আমরা অক্সিমিটারের সাথে আমরা পরিচিত, করোনা পরিস্থিতিতে আমরা আমাদের অক্সিজেন লেভেল মেজার করতাম, সেই অক্সিমিটার দিয়ে আমাদের পালস রেটটাকে চেক করে নিতে হয়। আমরা এটাও জানি যে যখন আমরা খুব অ্যাংজাইটির মধ্যে থাকি, স্ট্রেসফুল কন্ডিশনে থাকি, তখন আমাদের হার্টবিট বেড়ে যাওয়া, পালস রেটটা ইনক্রিজ করা, এগুলো হয়। তো সাবজেক্টকে থেকে প্রথমে আমাদের কি করতে হবে, যে একটা প্রি টেস্ট ওদের উপর করতে হবে। প্রি টেস্টে কি করলাম, স্টেট অ্যাংজাইটি মেজার করলাম, আর তার সাথে সাথে পালস রেটটা মেজার করলাম, নিয়ে এইবার সাবজেক্টকে
যখন প্রপার যে অ্যাডমিনিস্ট্রেশনটা জেপিএমআর মিন্স জ্যাকবসন প্রোগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন টেকনিক সেটাকে করতে শুরু করলাম। তো তার যে টেকনিক গুলো আছে তোদেরকে যেটা বললাম, একটা ভালো গদিওয়ালা চেয়ারে বসিয়ে, যে চেয়ারটার সাথে দুটো হ্যান্ডরেস্ট করার জায়গা আছে, মানে যে হ্যান্ডেল থাকে যে চেয়ার গুলোতে, ওরকম ভাবে বসিয়ে তাকে প্রপার ইনস্ট্রাকশন দিয়ে একদম টপ টু বটম তাকে রিল্যাক্স করানো হলো। রিল্যাক্সেশন করানোর পরে এবার তার পোস্ট টেস্ট নেওয়া হবে। পোস্ট টেস্টে দেখা হবে শুধু স্টেট অ্যাংজাইটিটা আর পালস রেটটা। কারণ আমরা স্টেট অ্যাংজাইটিটা কি দেখছি, আগে স্টেট অ্যাংজাইটি যদি তার হাই থেকে থাকে এবং স্টেটটা যদি হাই থেকে থাকে, তাহলে আমরা দেখতে চাইছি এই রিল্যাক্সেশন টেকনিকটা অ্যাপ্লাই করার পরে তার স্টেটের যে অ্যাংজাইটিটা সেটা কমলো কিনা। পালস রেট আগে যেটা ছিল, পারা পালস রেট মানে ইনক্রিজ পালস রেট ছিল, সেটা কতটা কমলো আফটার ট্রিটমেন্ট অফ জেপিএমআর মানে জ্যাকবসন প্রোগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন টেকনিক। এটা করলে আমরা বুঝতে পারছি যে রিল্যাক্সেশনের কি ইম্প্যাক্ট পড়ছে আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে। এবার যদি দেখা যায় যে স্ট্রেস লেভেল আগে যা ছিল আফটার এই রিল্যাক্সেশন টেকনিক একই রয়ে গেল, পালস রেটেরও কোনো চেঞ্জ এলো না, তাহলে সাবজেক্টের উপর এই রিল্যাক্সেশন মেথড কোনোভাবে কাজ করেনি। যদি দেখা যায় যে পালস রেট কমে গেল, আগের থেকে কমেছে, অ্যাংজাইটি কমে গেছে, তাহলে অবভিয়াসলি আমাদের কি হয়েছে, এই রিল্যাক্সেশন টেকনিকটা কাজ করে গেছে। ঠিক আছে, তো এই টেকনিকটা দিয়ে যে এই টেকনিকটা হচ্ছে একটা ফিজিওলজিক্যাল টেকনিক, যেটা দিয়ে আমাদের ফিজিক্যাল যে স্ট্রেসের ইম্প্যাক্ট পড়ে ফিজিক্যালি, সেই ইম্প্যাক্টটাকে লুজেন করানো হয়, করে স্ট্রেসটাকে ম্যানেজ করানো হয়। এটাই হচ্ছে রিল্যাক্সেশন টেকনিক। ঠিক আছে, এবার এখানেও কিছু কিছু দেওয়া আছে কিভাবে করা হয়। হাতের মাসলস গুলোকে হোল্ড করে কিছু সেকেন্ড ধরে তারপর সেটাকে রিল্যাক্স করে, শোল্ডার্স এ কিভাবে পুল ডাউন পুল আপ করে করানো হয়, তার কয়েকটা লেখা রয়েছে এখানে। অবভিয়াসলি সবকটা আই ক্লোজ করেই হচ্ছে। তো এরকম ভাবে তোর রিল্যাক্সেশন করানো হচ্ছে। এবং রিল্যাক্সেশনের যে টাইপটা ডেসক্রাইব করলাম সেটা হচ্ছে প্রোগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন, যেখানে হচ্ছে আমাদের মাসল গুলোর যে টেনশন তৈরি হয়, ফিক্সেটেড হয়ে যায় মাসল গুলো ডিউরিং স্ট্রেস কন্ডিশন, সেটাকে ফ্লেক্সিবল জায়গায় নিয়ে যায় এই টাইপটা। আর কি আছে রিল্যাক্সেশন থেরাপিস এর মধ্যে, ডিপ ব্রিথিং রিল্যাক্সেশন, যেখানে আমরা ওই আমাদের ব্রিদিংটাকে একবার হোল্ড করা, একবার ইনহেল করা, এক্সহেল করা, এই জিনিসগুলোকে করি। এটা হচ্ছে ডিপ ব্রিদিং রিল্যাক্সেশন। আর টাইপ যেটা হচ্ছে রিল্যাক্সেশন রেসপন্স টাইপ, যেখানে আমাদের ব্লাড প্রেশার, মেটাবলিজম রেট এগুলোকে স্লো করার জন্য বিভিন্ন টেকনিক আছে, সেই টেকনিকে করানো হয়। সেটা আমরা সাধারণত ইউজ করি না বলে এই টেকনিক গুলো অতটা আমার জানা নেই, এটাও একটা টাইপ। আর হচ্ছে অটোজেনিক ট্রেনিং, যেখানে কি করা হচ্ছে হিপনোটাইজের মাধ্যমে, সেলফ হিপনোটাইজের মাধ্যমে ইন্ডিভিজুয়াল যার এই ধরনের প্রবলেমটা অ্যারাইজ হয়েছে ফিজিওলজিক্যালি, তার সেই প্রবলেম গুলো থেকে তাকে রিকভার করা, মানে সাইকোলজিক্যাল ইনস্ট্রাকশন গুলো যাচ্ছে, ভার্বালি ইনস্ট্রাকশন গুলো যাচ্ছে, বাট রিল্যাক্সড হচ্ছে কি বডি মাসলস, পুরো জায়গাটা রিল্যাক্সড হচ্ছে। এইটা হচ্ছে। আর একটা জিনিস মনে রাখবে, রিল্যাক্সেশন পুরোটা ফিজিওলজিক্যাল, সেটা ডিপ ব্রিদিং বল, মাসল রিল্যাক্সেশন বল, অটোজেনিক বল, রিল্যাক্সেশন রেসপন্স বল, পুরোটাই এখানে কাজ হচ্ছে আমাদের স্ট্রেসের ইম্প্যাক্ট হেলথের উপর যেটা করছে সেটাকে রিমুভ করার জন্য যে প্রসিডিওর বা টেকনিক, দ্যাট ইজ কল্ড রিল্যাক্সেশন টেকনিক। এন্ড এগুলো হচ্ছে তার বিভিন্ন টাইপস। বুঝতে পারি রিল্যাক্সেশনটা? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এর পরেরটা হচ্ছে মেডিটেশন। নর্মালি মেডিটেশন শব্দটার সাথে আমরা প্রত্যেকে পরিচিত। মেডিটেশন মানে কি, আমরা একটা জায়গায় একটা পজিশনে বসে আমাদের মাইন্ডটাকে কোনো একটা পয়েন্টে ফিক্সড করে কনসেন্ট্রেশনটাকে করব, এটাকেই বলে মেডিটেশন। এটা মেন্টাল প্রসিডিওরের মধ্যে পড়ছে। বেসিক্যালি কি করা হয়, আমরা
মানে হাঁটু ভাঁজ করে বসি, বসে শির দ্বারা সোজা করে আমরা প্রথমে আমাদেরকে বলা হয় যে তুমি একটা চোখ বন্ধ করে কল্পনা করো বা ইমাজিন করো একটা প্রদীপের শিখা জ্বলছে। এবার ওই প্রদীপের শিখাটাকে কল্পনা করে তুমি তোমার মাইন্ডটাকে ওই শিখাটার মধ্যে কনসেন্ট্রেট করাও। তো ওখানে কনসেন্ট্রেট করাতে গেলে কি হয়, আমরা যদি এটা তোরা যদি কখনো করে দেখিস, প্রথম দিকে কি হবে, তুই দেখবি শিখাটা বারবার ফ্লাকচুয়েট করছে, নড়ছে, অন্য কিছু জিনিস চলে আসছে। এটা নড়ছে কেন? তোকে তো এটা বলেনি যে প্রদীপের শিখাটা অরিজিনালি জ্বলছে, সেটা হাওয়াতে এদিক ওদিক হচ্ছে, তার জন্য তোর কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে, তা না, তোকে ইমাজিন করতে বলেছে। তো এই ইমাজিনেশনে তোর ওই প্রদীপের শিখাটা, আগুনটা কেন ফ্লাকচুয়েট করছে, এদিক ওদিক করছে, সেখানে তো হাওয়া যাচ্ছে না, করছে কারণ তোর মাইন্ডে অনেক চিন্তা ঘুরছে, তুই মাইন্ডটাকে কনসেন্ট্রেশনের জায়গায় নিয়ে যেতে পারছিস না। অনেক ঘটনা, অনেক কিছু জিনিস, এইটা এখন করতে বসলাম, টাইম যাচ্ছে, কখন মেডিটেশন কমপ্লিট হয়ে কখন এই কাজটা করবো, এগুলো ভাবছি 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 ভাবতে ভাবতে কি হচ্ছে, আমাদের পরিবেশ শিক্ষাটা কিন্তু কনস্ট্যান্টলি নড়ে যাচ্ছে। ঠিক যে টাইমে গিয়ে আমি দেখছি যে প্রদীপের শিখাটা একদম স্ট্যান্ড হয়ে গেছে, একদম ইনফ্লেক্সিবল কন্ডিশনে রয়েছে, স্ট্রেট হয়ে রয়েছে, ঠিক তখনই আমাদের প্রপার মেডিটেশন হয়েছে, আমরা আমাদের মাইন্ডকে ঠিক ঠিক জায়গায় কনসেন্ট্রেট করাতে পেরেছি। এই জিনিসটা যদি আমরা প্রপারলি প্র্যাকটিস করি, ধীরে ধীরে দেখতে পাবো আমরা অনেক ফ্লাকচুয়েটিভ ডিসিশন থেকে মাইন্ডকে সেট আপ করতে পারবো। কারণ ডিউরিং স্ট্রেসফুল কন্ডিশন আমরা ভীষণভাবে পাজল হয়ে যাই যে কোনটা করব কোনটা করব না, কোনটা করলে ঠিক হবে, এটা করব না, এটা করলে হয়তো এই ফিডব্যাকটা আসতে পারে, ওটা করি। এই জিনিসটাকে আমরা চাই না, আমরা চাই কি যেটা করব চিন্তা ভাবনাটাকে নতুন করে রিফ্রেম করব, যেটা হচ্ছে না, টার্গেটে ফুলফিল করতে পারছি না, আমি অন্যরকম ভাবে চিন্তা করব। তার জন্য আমাদের মাইন্ডকে একটা কনসেন্ট্রেশন জোনের মধ্যে নিয়ে যেতে হবে, মাইন্ডকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যেখানে মাইন্ড ডিসিশন মেকিং পাওয়ার বাড়াতে পারবে। ডিউরিং স্ট্রেসফুল কন্ডিশন আমাদের ডিসিশন মেকিং পাওয়ারের সমস্যা হয়ে যায়, আমরা ভুলভাল ডিসিশন নিয়ে ফেলি। সেই জায়গাগুলোকে ঠিক করে কে এই মেডিটেশন। এই মেডিটেশনের থ্রু দিয়ে, যেটাকে আমাদের সংস্কৃত ওয়ার্ডে বলে ধ্যান, মানে ধ্যান করা, ঠিক আছে। এইটা হচ্ছে এমন একটা প্রসেস যেখানে quieting the mind in order to spend time in thought of for relaxation with a goal to attain enough state of awareness and intensify personal and spiritual growth। মানে এটা এমন একটা প্রসেস যেখানে বলছে আমাদের মাইন্ডটাকে কুইট করে নিচ্ছি, সরিয়ে নিচ্ছি, নিয়ে এমন একটা জায়গায় গিয়ে রিল্যাক্স করাচ্ছি যেটাতে করে আমাদের ইনার স্টেট অফ অ্যাওয়ারনেসটা ইনক্রিজ হচ্ছে, আমাদের পার্সোনাল এন্ড স্পিরিচুয়াল গ্রোথটা হাইলাইটেড হচ্ছে। এই যে বড় বড় যারা স্পিরিচুয়াল কথাবার্তা যারা বলেন, মোটিভেশনাল টক যারা করেন, তারা প্রত্যেকেই মেডিটেশন করে। ইভেন আমরা বাঙালি হয়ে প্রত্যেকে কিন্তু বিবেকানন্দের কথা শুনেছি, ওনার ছোটবেলার গল্পও পড়েছি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে উনি খেলা হিসেবে এই মেডিটেশনটাকে নিয়েছিলেন। উনি এমন ভাবে মাইন্ডটাকে সেট করেছিলেন যে তার ইনার যে পার্সোনাল গ্রোথ, সেটা স্পিরিচুয়াল গ্রোথ সেটা হয়, তার যেটা ডেভেলপ করে, এবং ছোট থেকেই উনি এটা করেছিলেন। তার জন্য ওনাকে ওই একটা বই লাইব্রেরি থেকে তুলে, একটা মোটা বই নভেল তুলে উনি পরের দিনও না, সেদিনই সন্ধ্যাবেলা ফেরত করে দিতে পারতেন। উনি জাস্ট একবার এরকম ভাবে, এটাতে মনে হয় যেন খুব ভুলভাল কথা, কিন্তু তা না, কারণ ওনার তো এক্সিস্টেন্স রয়েছে, উনি তো সেরকম ভাবে আমরা বলতে পারি না যে ভগবান যাকে আমরা কখনো দেখিনি বা কিছু। হ্যাঁ, ওনার মধ্যে যে কোয়ালিটিটা ছিল তাকে মানুষজন দেখেছে। তো সেখানে উনি জাস্ট পাতাটাকে উল্টে বলে দিতে পারতেন কোন পাতায় কোন পেজে কোথায় কি কনসেপ্ট লেখা আছে। এই যে ইনার স্টেটের অ্যাওয়ারনেস, এই যে মাইন্ডটাকে একটা জায়গায় পৌঁছে নেওয়া, একমাত্র পসিবল ডিউ মেডিটেশন। ইভেন ছোটবেলার গল্প যদি ওনার পড়ি, তাহলে এখানে দেখা যায় যে একটা বট গাছের নিচে
উনি বসে ধ্যান করছেন, বাকি বন্ধুদেরও উনি কনভিন্স করছেন চল ধ্যান ধ্যান খেলা খেলবো আজকে। বসেছে, সব বন্ধুদেরই চোখ পিটপিট করছে, সেখানে একটা বড় সাপ এসছে, সাপটাকে দেখে সব বন্ধুরা পালিয়ে গেছে কিন্তু ও পালায়, উনি পালাননি, কারণ উনি তো ধ্যানে মগ্ন। সাপ কিন্তু ওনার কিচ্ছু করে। এটা কি ঠাকুরের ইচ্ছা হয়েছে তার জন্য কিছু হয়েছে তা না, এই যে কনসেন্ট্রেশন। সাপ কখন কিছু করে, সাপের নিজেরও প্রাণের ভয় আছে। যখনই আমরা কিছু একটু নড়াচড়া করি তখনও মনে করে যে আমাকে হয়তো কোনোভাবে আঘাত করতে আসছে, কিন্তু যখন দেখি যে ও দেখে বা বোঝে যে না কেউ কিছু আঘাত করছে না, সবকিছু ঠিকঠাক আছে, তখন কিন্তু ও কোনো সমস্যা তৈরি করে না মানুষের মধ্যে সাপটা। তাহলে এই জিনিসটা কি করছে, এই যে আমার এত কিছু বলার জায়গাটা কেন, কারণ আমাদের মন ভীষণ ভাবে ফ্লাকচুয়েটিভ। তার জন্য আমরা কি করি, একটা কিছু হতে না হতে আরেকটা কিছু ভাবতে শুরু করি। আমরা দিনের পর দিন আমাদের, আর এই যে মোবাইল, হ্যাঁ এই মোবাইলটা যেমন একদিকে ভালো তেমনি আরেকটা খারাপ। কি বলতো, ধর একটা কোনো ভিডিও দেখছি, কোনো কিছু দেখছি, ভালো লাগলো না, সঙ্গে সঙ্গে স্ক্রল করে বেরিয়ে গেলাম, আরেকটা থেকে আরেকটাতে চলে গেলাম। আমার মনে হলো ভিডিও দেখতে দেখতে একটু হোয়াটসঅ্যাপ চেক করি, আবার মনে হলো যে না একটু কাউকে ফোন করি। এই যে ফ্লাকচুয়েশনস গুলো, এগুলো আমাদের মধ্যে ধীরে ধীরে কি তৈরি করে, একটা ফ্রাস্ট্রেটিং কন্ডিশন তৈরি করে। কোনো কাজই আমরা ফুল হেডেডলি করতে পারি না। তার ফলে যখন আমরা পরীক্ষার আগে পড়তে বসি তখন আমাদের মনটাকে ওই জায়গায় ফিক্সড করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, এবং আমরা তখন মনে করি যে কি করবো, কি হচ্ছে না কেন, এই হচ্ছে না কেন, ওই হচ্ছে না কেন। তখন আমাদের মধ্যে বিভিন্ন শারীরিক রোগ, যেমন কনভার্সন, সেই কনভার্সন টাইপের রোগ আমাদের মধ্যে চলে আসে, আমরা অজ্ঞান হয়ে যাই, ব্রিদিং ট্রাবল হতে শুরু করে, এই ধরনের রোগগুলো আমাদের হতে শুরু করে। বিকজ অফ আমাদের মাইন্ড ভীষণ ভাবে ফ্লাকচুয়েট করছে, এবং এটার জন্য একটা স্ট্রেস ক্রিয়েট হচ্ছে। এই স্ট্রেসটাকে রিমুভ করার জন্য, ম্যানেজ করার জন্য মেডিটেশনের প্রয়োজনীয়তা রয়েছে। এটা একটা ইন্ডিয়ান টেকনিক, যে টেকনিকটা এখন বিদেশে ভীষণভাবে ফলো করা হয়, অথচ আমাদের দেশে খুব একটা ফলো হয় না। এখানে বিভিন্ন ধরনের মেডিটেশন রয়েছে, যেমন মাইন্ডফুল মেডিটেশন, যেখানে আমরা আমাদের নিজস্ব থট গুলোকে নিয়ে অ্যাওয়্যার হওয়ার চেষ্টা করি, যেখানে কোন রকম কোনো ডিস্ট্রাকশন থাকবে না, কোন রকম জাজমেন্টাল ওয়েতে আমি কোন একটা চিন্তা করছি সেরকম ব্যাপার থাকবে না। আমার যেটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে সেই একটা ফিক্স ধারণা নিয়ে চিন্তা করব। এটা হচ্ছে মাইন্ডফুল মেডিটেশন। ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশনটা কি, এটা হচ্ছে কোন একটা মন্ত্র জপ করে মেডিটেশন করা, ঠিক আছে। যে অনেকে করে না যে বিট কাউন্ট করে, তো সে বিট কাউন্ট করেও অনেক সময় মাইন্ড কনসেন্ট্রেট করা যায়। যেমন কোন ঠাকুরের নাম 108 বার আমি কাউন্ট করছি, এই 108 বার যখন আমি কাউন্ট করছি তখন তো আমি ওই মন্ত্রটা পড়ার জন্য আমি কনসেন্ট্রেট করছি এবং 108 বার হচ্ছে কিনা ভাবছি। তাহলে এইভাবে কি হচ্ছে, একটা আমরা আমাদের মাইন্ডটা কাউন্টিং এর মধ্যে দিয়ে আমরা ফিক্সড করার চেষ্টা করছি। এটাও একটা টাইপ অফ মেডিটেশন। এটাতে 15 মিনিট লাগুক 20 মিনিট লাগুক, এটাকে আমাদেরকে করতে হচ্ছে। নেক্সট গাইডেড মেডিটেশন কি, গাইডেড মেডিটেশনে যেটা হচ্ছে, এখানে একদম সিম্পল কেউ গাইড করে দিচ্ছে যে তুমি এবার ঠান্ডা মাথায় বসো, রিল্যাক্সড হও, বডিকে রিল্যাক্স করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে কোনো একটা ইমেজকে তুমি খোঁজার চেষ্টা করো, যেটা তোদের ওই বললাম না যে মোমবাতি জ্বালিয়ে তার ওই শিখাটাকে ফিক্সড করে দেখার চেষ্টা করো। এখানে কেউ তোকে গাইড করে দিল, কিভাবে করতে হবে বলে দিল। সেরকম ভাবে যে মেডিটেশনটা সেটা হচ্ছে গাইডেড মেডিটেশন। তারপরটা হচ্ছে বিপাসনা মেডিটেশন। এখানে কি, এই মেডিটেশনে আমরা আমাদের সেলফকে অবজার্ভ করি। সেলফকে অবজার্ভ করা মানে কি, আমরা নিজেরা কি চাই, কি করতে পারি, কোনটা আমাদের লিমিটেশন, কোন জায়গাটা আমাদের স্ট্রেংথ, এই নিয়ে যখন আমরা ভাবি তখন সেটা হচ্ছে বিপাসনা মেডিটেশন। এটাও বিবেকানন্দের ছিল। উনি একটা কথা স্টেট করেছিলেন যে 40 বছরও আমাকে হতে হবে না, 40 বছরের আগেই কিন্তু আমি মারা যাবো। উনি কিন্তু ঠিক জাস্ট 39 ইয়ার্সে উনি মারা গেছিলেন। এই যে নিজের সম্পর্কে এতটা জ্ঞান, এতটা কনফিডেন্স, বিকজ অফ মেডিটেশন। তারপরে হচ্ছে দেখ লাভিং কাইন্ডনেস মেডিটেশন, যেটা মেটা মেডিটেশন। এখানে কি হচ্ছে,
আমাদের এই মেডিটেশনে আমরা কিভাবে অন্যের ভালো করতে পারি, অন্যকে ভালোবাসতে পারি, মাইন্ডের মধ্যে থেকে ঝগড়া ঝামেলার জায়গাগুলোকে সরিয়ে দিয়ে কিভাবে অ্যাডজাস্ট করতে পারি অন্যের সাথে, এই নিয়ে যখন মেডিটেশন, তখন হচ্ছে লাভিং কাইন্ডনেস মেডিটেশন। চাকরা মেডিটেশনটা হচ্ছে তোর এই যে থাকে না, সে আমাদের যে চাকরাগুলো থাকে একদম মাথা থেকে একদম নাভি অব্দি যে চক্রগুলো থাকে, সেই রিলেটেড মেডিটেশন। এটা একটা স্পিরিচুয়াল ব্যাপার। এটা আমাদের বডির বিভিন্ন চক্র, সাতটা যে চক্র রয়েছে, সাতটা চক্রের সাতটা কাজ আছে। এটাতে কি হয়, আমরা যদি প্রত্যেকটা চক্রকে ব্যালেন্সড করাতে পারি, আমাদের এখান থেকে খুব সহজে স্ট্রেস রিডিউসড হবে এবং আমাদের স্প্যান অফ অ্যাটেনশন বাড়াতে পারবো, আমাদের হেলথ প্রমোট হবে, আমাদের সেলফ অ্যাওয়ারনেস বাড়বে, অ্যাংজাইটিকে আমরা ম্যানেজ করতে পারবো। আলটিমেটাম কি হচ্ছে, আমরা আমাদের পার্সোনাল গ্রোথকে এনহ্যান্স করতে পারছি এবং স্ট্রেসকে ম্যানেজমেন্ট করতে পারছি। কি করে? প্রপার মেডিটেশনের থ্রু দিয়ে। মেডিটেশনের এম, মেডিটেশনের জন্য সাপোর্ট গ্রুপ, এগুলো তো বলাই হয়ে গেছে মোটামুটি। এম মানে কি, আমরা স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলোকে কন্ট্রোল করছি। এরপরে যাব ইয়োগা। আমাকে বল মেডিটেশনে বোঝা গেছে কিনা? হ্যাঁ ম্যাম বুঝেছি। হ্যাঁ ম্যাম। আচ্ছা, ইয়োগাটা হচ্ছে ইন্ডিয়ান একটা টেকনিক। এখন তো বেশ ওই ইন্টারন্যাশনাল ইয়োগা ডে সেলিব্রেশন করা হয় 21 জুন। সেখানে প্রত্যেকটা, এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট, প্রত্যেকটা সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসেস গুলোতে এই 21 জুনে কিন্তু একটা এরকম ক্যাম্পের অ্যারেঞ্জমেন্ট করা হয় এবং গভর্নমেন্ট থেকে এর জন্য কিছু লামসাম অ্যামাউন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট যে অফিস গুলো রয়েছে সেখানে পাঠানো হয়। কি না, এটা সম্পর্কে মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা তৈরি করা। ঠিক আছে, যে অ্যাওয়ারনেসটা কি করছে, আমাদের মধ্যে যে ইয়োগা মানে যে একসাথে থাকা, সংঘবদ্ধ হয়ে থাকার যে ব্যাপারটা, সেটাকে তৈরি করছে। আমাদের সেলফ সম্পর্কে যে রিয়েলাইজেশন গুলো রয়েছে, সেই জায়গাটাকে নিয়ে আসছে। আলটিমেটাম কি করছে, গীতার মধ্যে, ভগবত গীতার মধ্যে যে জায়গাগুলো ছিল ইয়োগার, সেগুলোকেও নিয়ে আসার চেষ্টা করছে। কারণ আমাদের হিন্দু ধর্মশাস্ত্র কিন্তু আদি ধর্মশাস্ত্র, খুব পুরনো, ওইটার থেকেই অনেক ধর্মশাস্ত্র তৈরি হয়। তো এর এই বেসিক জিস্ট গুলোকে আমাদের জানা দরকার এবং সেগুলোকে অ্যাপ্লাই করা দরকার। তো এখানে যে তিনটে মেন পার্ট রয়েছে ভগবত গীতাতে লেখা ইয়োগা সম্পর্কে, সেটা কি? কর্মা ইয়োগা, ভক্তি ইয়োগা, জ্ঞান ইয়োগা। এখানে কি করা হচ্ছে? জ্ঞান ইয়োগা মানে কর্ম, ভক্তি, জ্ঞান। কর্মতে আমরা কিভাবে কাজ করব, কাজ করার জন্য আমাদের কোন কোন জায়গার ইয়োগার প্রয়োজনীয়তা রয়েছে। ইয়োগা অনেক ধরনের হয়, যেগুলোকে আমরা বলি আসনা, মানে ভুজঙ্গাসন, তারপর হচ্ছে শবাসন, এইগুলো বিভিন্ন আসন রয়েছে, সেগুলো আমরা করি। এবার কোন আসন বা কোন ইয়োগাটা আমাদের অ্যাকশনের এরিয়াটাকে এনহ্যান্স করবে, সেগুলো হচ্ছে কর্মা ইয়োগার আন্ডারে পড়ছে। ডিভোশন, আমরা আমাদের মাইন্ডকে কোন একটা জায়গায় ডিভোট করতে পারবো। মিনস ডিভোশন মানে কি ওই ঠাকুর ডাকছে সেই ব্যাপার, তা না। মাইন্ডকে একটা কনসেন্ট্রেশন জোনের মধ্যে নিয়ে যেতে পারবো, মাইন্ডকে আমরা ফ্লাকচুয়েশনের হাত থেকে বাঁচাবো, সেইটার জন্য যে ইয়োগাটা, সেটা ভক্তি ইয়োগা। আর জ্ঞান ইয়োগা আমাদের নলেজের জায়গাটাকে এনহ্যান্স করার জন্য, আমাদের মেমোরি পাওয়ারটাকে এনহ্যান্স করার জন্য কিছু আসনা রয়েছে, সেগুলো হচ্ছে জ্ঞান ইয়োগা, যেগুলো আমাদের নলেজ তৈরি করছে। এইগুলো সবকটাই দেওয়া আছে পতঞ্জলির মধ্যে। পতঞ্জলিতে এইগুলো সম্পর্কে তো আলোচনা আছে এবং এর সাথে পতঞ্জলি আরেকটা ইন্ট্রোডিউস করেছিল, আস্থান ইয়োগা। এটা হচ্ছে এক ধরনের আমাদের মনের মধ্যে, শরীরের মধ্যে পাওয়ার, শক্তি, সেলফ পাওয়ারটাকে এনহ্যান্স করার জন্য যে যোগাটা তৈরি করা হচ্ছে, সেটা হচ্ছে পতঞ্জলি ইন্ট্রোডিউস করে। বাট ভগবত গীতাতে এই তিনটে টাইপস অফ ইয়োগা রয়েছে। এবার ইয়োগা কোন কোন জায়গায় কাজ করে?
যোগা কি কি? ব্রিদিং এর জন্য প্রাণায়াম, পশ্চারের জন্য আসনা, তারপর হচ্ছে রিস্ট্রেন্ট এর জন্য ইয়ামা, তারপর হেলদি অবজারভেশনের জন্য নিয়মা, কিছু নিয়ম পালন করে চলতে হয় আমাদেরকে। সেন্সারি উইথড্রল, এটার জন্য রয়েছে প্রার্থনা, প্রার্থনা করা, কোনো কিছু প্রেয়ার করা। এটা কনসেন্ট্রেশনের জন্য ধর্মা, মেডিটেশনের জন্য ধ্যান করা, হায়ার কনসেন্ট্রেশনের জন্য সমৃদ্ধি। এরকম বিভিন্ন ডাইমেনশন রয়েছে যেটা দিয়ে দেখ কত কিছু হচ্ছে। ব্রিদিং, পশ্চার, healthy observation, higher concentration, meditation, normal concentration, just প্যাকেজটা আমরা যোগা থেকে পেতে পারি। কিন্তু আমরা এত বেশি আমাদের মাইন্ড ফ্লাকচুয়েটিং, এত বেশি আমাদের টাইম আর্জেন্সি, আমরা এই কাজগুলো করেই না। যারা আগে যোগা করতেন তারা বহুদিন বাঁচতেন, কিন্তু কারোর উপর পরনির্ভরশীল হয়ে না, ঠিক নিজের স্ট্রেংথে ওনারা বাঁচতেন বিকজ অফ যোগা। এই যে সেলফ পাওয়ারের জায়গাগুলোকে এনহ্যান্স করতেন ওনারা। এবারে আসনের বিভিন্ন টাইপস রয়েছে, যেটা দিয়ে আমরা আমাদের বডি পশ্চার গুলো ঠিক থাকলে, তার সাথে যদি আমরা ব্রিদিং এক্সারসাইজ, মেডিটেশন এটা করি, তাহলে আমাদের ফুল বডির একটা ব্যাকআপ তৈরি হয়, যেখান থেকে কর্ম, জ্ঞান, ভক্তি এই তিনটে জায়গায় খুব ভালো করে তৈরি হয়ে যায়। এগুলো তোরা একটু পড়বি, যেমন পদ্মাসন, সিদ্ধাসন, ভুজঙ্গাসন, এগুলো কি কি কাজ করে পশ্চাৎ দিয়ে বলা আছে, এগুলো একটু পড়তে হবে। এবং প্রাণায়াম মানে যে ব্রিদিং এক্সারসাইজ, এটাও তোরা জানিস। এইগুলো পড়ে নিলে এবং বাংলা গিয়ে তাহলে তোদের লিখতেও পারবি। ইয়োগা তো তাহলে হয়ে গেল আমাদের, এবং ইয়োগার সাথে কিছু এক্সারসাইজ করতে হয়। এক্সারসাইজের মধ্যে অ্যারোবিক এক্সারসাইজ আছে, অ্যানারোবিক এক্সারসাইজ আছে। অ্যারোবিক এক্সারসাইজের মধ্যে সিম্পল হাঁটা, সাইক্লিং করা, দৌড়ানো, এগুলো। আর অ্যানারোবিক এক্সারসাইজের মধ্যে ওয়েট লিফটিং, যেটা করে আমরা কি করি, আমাদের বডি ওয়েটটাকে কমানোর চেষ্টা করি বা বাড়ানোর চেষ্টা করি। এক্সারসাইজের এফেক্ট আছে, ফিজিওলজিক্যাল এফেক্ট আর সাইকোলজিক্যাল এফেক্ট। ফিজিওলজিক্যাল এফেক্টের মধ্যে আমাদের ব্রেনে তোর ব্লাড ফ্লো ঠিকঠাক ভাবে হচ্ছে, আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম ঠিক মতন ভাবে কাজ করছে, আমাদের বডির মধ্যে অ্যান্টি ডিপ্রেশন, অ্যান্টি অ্যাংজাইটি যে এফেক্ট গুলো, সেগুলো ভালো করে কাজ করছে, তার ফলে আমাদের সেন্স অফ ওয়েলবিং ঠিক হচ্ছে। ব্লাড প্রেশার, ব্লাড সুগার, পালস রেট, সব জায়গাগুলো কন্ট্রোল কন্ডিশনে থাকছে। আর সাইকোলজিক্যাল এফেক্টের মধ্যে আমাদের নিজের অ্যাপিয়ারেন্স এর জায়গাটা আমরা বেটার করতে পারছি, আমাদের অ্যাংজাইটি লেভেলের রেট, ডিপ্রেশন লেভেলের রেটটা লো হয়ে যাচ্ছে, আমাদের অ্যাটেনশন লেভেল বেড়ে যাচ্ছে, ডিপ্রেশনের জায়গাতে আমাদের অ্যারাউজাল লেভেলটা কমে যাচ্ছে বলে ডিপ্রেশনটাও কম হচ্ছে। এই জায়গাগুলো কিন্তু তৈরি হচ্ছে ফিজিওলজিক্যাল এফেক্ট হিসেবে। তাহলে এক্সারসাইজ ফিজিওলজিক্যাল, সাইকোলজিক্যাল ওয়েতে একটা এফেক্ট ফেলছে আমাদের উপরে, যেগুলো আমরা ওই বলি না, আমরা যোগা এক্সারসাইজ করতে যাচ্ছি, তার সাথে এগুলো ইনক্লুড হয়ে যাচ্ছে। এবং প্রত্যেকটা সময় আমরা যদি কোনো জিমও করতে যাই, তার আগে কিন্তু আমাদের ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ করে তারপর ওয়েট লিফটিং করা, জিম করা, এগুলো করতে হয়। কারণ আগে আমাদের বডিকে ওয়ার্ম আপ করতে হয়, তারপরে গিয়ে আমরা ওটা করতে পারি। তো এই জিনিসগুলো প্রপার একটা চার্ট মেনটেন করে, ইনক্লুডিং প্রাণায়াম যদি আমরা করতে পারি অ্যান্ড মেডিটেশন অলসো, তাহলে আমাদের প্রপার যে বেনিফিট অফ সাইকোলজিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল সেগুলো হতে পারে, এবং তার সাথে আমাদের কনসেন্ট্রেশনের জায়গাটা এবং স্ট্রেস ফ্রি হওয়ার জায়গাটা খুব সহজেই বেড়ে যায়। আর আমরা সাধারণত কখন এক্সারসাইজ করি, যখন আমাদের নিজের অ্যাপিয়ারেন্সটা ঠিক রাখার জন্য। আমরা মেয়েরা করি হচ্ছে নিজেকে সুন্দর করার জন্য, বডির ওয়েটটা ঠিক রাখার জন্য, ছেলেরা করে হচ্ছে বাইসেপ মাসল এগুলোকে এনহ্যান্স করার জন্য। কিন্তু এর বাইরে যে ইনার সেন্সটা রয়েছে, সেটাকে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমরা অনেক রোগ থেকে নিজেকে মুক্তি দিতে পারি। তাহলে যোগা, মেডিটেশন এইগুলো সব বোঝা গেল তো, এক্সারসাইজ এই জায়গাগুলো, রিল্যাক্সেশন। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। এই যে সেগমেন্টটা আমি পড়ালাম, এই সেগমেন্টটা পুরোপুরি একটা কি বলতো ফিজিওলজিক্যাল একটা সেগমেন্ট, তার সাথে কিছু কিছু সাইকোলজিক্যাল রয়েছে, বাট সবকটারই ইম্প্যাক্ট বোথ ফিজিওলজিক্যাল আর সাইকোলজিক্যালের উপর পড়ছে। এবার যদি আমরা এইগুলোকে বাদ দিয়ে কি কারণে স্ট্রেস হয়েছে সেই
এরিয়াটাকে ফোকাস করি এবং শুধুমাত্র সাইকোলজিক্যাল দিকটাতে স্ট্রেস হওয়ার জন্য আনপ্লেজেন্ট যে ইমোশনস গুলো আমাদের মধ্যে তৈরি হয়েছে সেগুলোকে যদি ম্যানেজ করার চেষ্টা করি তাহলে আমাদের যে কোপিং স্ট্র্যাটেজিস গুলোর মধ্যে যেতে হবে দ্যাট ইজ কল্ড প্রবলেম ফোকাসড আর ইমোশন ফোকাসড কোপিং স্ট্র্যাটেজি। এবার এইগুলোতে যাবো যেগুলো দিয়ে আমরা স্ট্র্যাটেজিক্যালি আমাদের প্রবলেম গুলোকে স্ট্রেস রিলেটেড প্রবলেম গুলোকে সলভ করতে পারবো এবং স্ট্রেস হওয়ার দরুন আমাদের মধ্যে যে আনপ্লেজেন্ট ইমোশনটা তৈরি হচ্ছে সেটাকেও কন্ট্রোল করতে পারবো। এখানে যদি আমরা ইমোশন ফোকাসড কোপিং যাই, এটা এই জায়গাটা তোরা এখন করছিস, প্র্যাকটিক্যাল কিন্তু অলরেডি ডান। আমাদের এত বাজে সিলেবাস যারা তৈরি করেছেন জানি না কি বেসিসে তৈরি করেছেন, থিওরি হয়ে যায় একসময় প্র্যাকটিক্যাল হয়ে পড়ে। যেমন তোদেরই অ্যাটিটিউড প্রেজুডিস করলি আগের সেমে, প্র্যাকটিক্যাল করছিস এই সেমে, আবার তোকে সেই থরলি অ্যাটিটিউড প্রেজুডিস সব কিন্তু ভাইবার জন্য পড়ে যেতে হবে। এবার দেখ আমরা ভাবি কি পরীক্ষায় উতরে যাওয়াটার জন্য আমরা পড়ছি, কিন্তু ইন্টারনালাইজ করতে পারছি কি ব্যাপারটাকে, তা কিন্তু হচ্ছে না কোনোভাবে। এখানেও তাই, এই যে যখন পড়লি তখন ভাইবাতে যা কোয়েশ্চেন করলো বা যেভাবে তোরা নিজেকে প্রিপেয়ার করে গেলি মানে একটা মুখস্থ করে যাওয়ার মতো, এখন যতদিন স্ট্রেস নিয়ে বুঝছিস, এখন যেভাবে উত্তর দিতে পারছিস, যতদিন ডেপথে যেতে পারছিস, ওখানে কিন্তু সেটা হলো না। ওখানে একটা স্কেল সম্পর্কে আইডিয়া। এই সেমে যদি এই এসএসসির মধ্যে যদি প্র্যাকটিক্যাল শুরু করতো, এইটা যদি থাকতো তাহলে খুব সুবিধা হতো, যেটা এখন ওদের একটু মস্তিষ্কে এসছে বলে এসএসসির মধ্যে রিল্যাক্সেশন এনেছে, এসএসসির মধ্যে তোর এই যে পিএসএস স্কেলটা এটাও এনেছে। কিন্তু আবার কি এই বয়সের যারা সেমিস্টার 1 তাদের জন্য এই স্ট্রেস ম্যানেজমেন্ট বোঝাটা ডিফিকাল্ট, কারণ তারা তো আগের কম্পোনেন্ট গুলো পড়লোই না। জিনিসটা কি স্ট্রেসটা হঠাৎ করে কি একটা চেনা পরিচিত শব্দ সেখান থেকে পড়ছি সেটা তো নয়, কিন্তু সাইকোলজির কোর জায়গাটা না পড়ে সেমিস্টার 1 এসে পড়তে শুরু করে দিল। মানে জানি না এটা একটা এক্সপেরিমেন্ট হচ্ছে কি হচ্ছে আমি বুঝি না, আমরা কেউ বুঝি না, তারাই বা তৈরি করে সিলেবাসটা গড নোস, কিছু না ভেবেই তৈরি করে হয়তো। এবং তোরা হচ্ছে সেখানকার গিনিপিগ, আমরাও আমাদের সময় গিনিপিগ ছিলাম, যে দেখে নিচ্ছে যে কতটা ইমপ্লিমেন্টেড হচ্ছে, যেই হলো না এবার এসএসসির মধ্যে প্র্যাকটিক্যাল তৈরি হয়ে যাচ্ছে। এরপরে আবার যখন রিফর্ম হবে তখন আবার পরের দিকে গিয়ে এসএসসির এই পেপারটা দেবে, এটা হবে। তো এই যে ধর এই যে প্রবলেমটাকে তো আমাদের ফোকাস করা দরকার ফ্রম দ্য ভেরি বিগিনিং। এটা প্রবলেমটা ফোকাসড হয়। পরবর্তীকালে যখন দেখা গেছে স্টুডেন্টের নলেজ নিয়ে কোনো প্রবলেম হচ্ছে তখন সেটাকে অ্যাপ্রেস করতে গিয়ে ওই তোরা পড়েছিলি লাজারাসের অ্যাপ্রেজাল যে থিওরি, প্রাইমারি অ্যাপ্রেজাল, সেকেন্ডারি অ্যাপ্রেজাল, রিঅ্যাপ্রেজাল, ঠিক ওই রকম করে অ্যাপ্রেজাল গুলোকে মাথায় রেখে আবার প্রবলেমটাকে ফোকাস করে তার স্ট্র্যাটেজি বা রেমেডি গুলো নেওয়া হয়েছে। কিন্তু ওই বারবার প্রবলেম তৈরি করা হয়েছে, প্রবলেম তৈরি করে সেটাকে রিফর্ম করা হয়েছে। তার ফলে কি হচ্ছে, ইমোশনালি যারা পড়াচ্ছে যারা পড়ছে তাদের মধ্যে একটা বিশাল গ্যাপ তৈরি হচ্ছে, প্লাস টাইম টু টাইম কাজটা করতে পারছে না সবাই। আজকে আমাদের সিলেবাসের এই অবস্থা এবং চারপাশের পারিপার্শ্বিক পরিস্থিতি এমন, পলিটিক্যাল ব্যাপারটা এমন চলছে যে ভোটের জন্য পরীক্ষা এদিক ওদিক হচ্ছে। সেমিস্টার 6 জাস্ট 1.5 মাস ক্লাস করেছে, ইন্টারনাল নিয়ে নিতে হবে। তাহলে সেইখানটা যদি দেখি সেমিস্টার 1 যারা এখন প্রেজেন্ট তারা তো এখনো পরীক্ষা চলছে, কিন্তু এরপরেই দেখ কিছুদিন পরে নতুন সেমিস্টার 1 চলে আসবে, কারণ এইচএস এর রেজাল্ট বেরিয়ে গেলে তো চলে আসবে তারা। তাহলে 1 বছর ধরে একটা সেমিস্টার, তাহলে এবার উঠেই তাদেরকে আর পড়াতে হবে না, সেমিস্টার 2 এর জন্য অ্যানাউন্সমেন্ট তৈরি হয়ে যাবে। তাহলে তোরা এই যে তোদের কদিনই বা ক্লাস হয়েছে, এরপরে দেখবি সেমিস্টার 6 হবে, হতে না হতে ইন্টারনাল হবে, তোদের ইন্টারনাল ফেলে দেবে। যা খুশি সিস্টেম তৈরি হয়েছে। তার ফলে এই যে আমাদের মধ্যে এই এতক্ষণ বলছিলাম আমরা মাইন্ডকে ফিক্স করতে পারি না, কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, কারণটা কি? সোর্সেস কি? সোর্সেস ইজ দ্য ইনফরমেন্ট। ওটাই যদি আমরা কন্ট্রোল না করতে পারি আমরা কিভাবে মেডিটেশন দিয়ে নিজেকে কন্ট্রোল করব? আরে মেডিটেশন দিয়ে নলেজের
পাওয়ার, এই নলেজটাকে স্টোর করার পাওয়ারটা বাড়ানো যায়, কিন্তু নলেজটা গেইন করার সময়টাই যদি আমরা না পাই সেটাকে স্টোর করবো কোথায়, তাই না? তারপরে দেখ, এটাও যেমন একটা কারণ, নিজেদেরও গাফিলতি আছে। নিজেদের গাফিলতি কি, আমরা পড়তে বসে কি পরীক্ষার আগে, ঠিক আছে, এটা গাফিলতি, টাইমের সময় কাজ টাইমে করি না, এগুলো তো আছেই অ্যাড অন। কিন্তু এই জিনিসগুলোই কি তৈরি করছে, আমাদের স্ট্রেস তৈরি করে দিচ্ছে। এইগুলোর সাথে আমাদেরকে কোপ করতে হবে। কিভাবে করবো? থ্রু প্রবলেম ফোকাসড আর থ্রু ইমোশন ফোকাসড কোপিং। এই ইমোশন ফোকাসড কোপিং এ মানুষেরা কি করছে, বিভিন্ন বিহেভিয়ারাল এবং কগনিটিভ স্ট্র্যাটেজি নিচ্ছে, যেটা করে ইমোশনটা কন্ট্রোল হতে পারে। আমরা সাইকোলজি পড়তে গিয়ে বলেছিলাম তিনটে বিষয় খুব ইম্পর্টেন্ট: আমাদের কগনিশন, আমাদের অ্যাফেকশন, আমাদের বিহেভিয়ারাল সাইড। আমরা যা চিন্তা করছি, যেটা নলেজ গেদার করছি, সেটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, সেটা আমাদের অ্যাফেক্টিভ সাইড, মিনস ইমোশনাল সাইড। আর যেরকম ইমোশন তৈরি হচ্ছে তার উপরে আমরা বিহেভিয়ার করছি, যাকে ভালো লাগছে তার সাথে ভালো বিহেভিয়ার করছি, যাকে খারাপ লাগছে তার সাথে খারাপ বিহেভিয়ার করছি। ন্যাচারালি ইমোশন ফোকাসড ওয়েতে যখন আমরা কোপিং করব, তখন আমাদেরকে কিন্তু কিছু কগনিটিভ স্ট্র্যাটেজিও নিতে হবে। কগনিটিভলি আমাকে প্রবলেমটা সম্পর্কে চিন্তা করতে হবে এবং বিহেভিয়ারালি সেই চিন্তা ভাবনাটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। কোনটাকে রিফর্ম করে? আমাদের ইমোশনাল জায়গাটাকে ঠিক করেই কিন্তু এটা করতে হবে। সেই জন্য ইমোশন ফোকাসড কোপিং এ বলেছে, in it people use behavioral and cognitive strategies to manage their emotional reaction to stress. এখানে আমরা বিহেভিয়ারাল স্ট্র্যাটেজিস গুলো কি নিতে পারি? ডিউরিং স্ট্রেসফুল কন্ডিশন সোশ্যাল সাপোর্ট নিতে পারি কারোর থেকে। আবার আমাদের মাইন্ডটাকে, যেখানে খুব দেখছি স্ট্রেস হচ্ছে, সেখান থেকে সরিয়ে নিয়ে মাইন্ডটাকে ডিস্ট্রাক্ট করে দিলাম, অ্যাটেনশনটা অন্য জায়গায় করতে পারি। বা অনেকে কি করে, এগুলো না করে ওই ড্রাগ নেওয়া, অ্যালকোহল নেওয়া, স্মোক করা, এগুলো করে। এদের মনে হয় যে এগুলো করলে হয়তো স্ট্রেস থেকে রিলিফ পাওয়া যায়। সবাই ভাবে যে এই সময় দেবদাস হয়ে গেলেই খুব ভালো হয়, ড্রিঙ্ক করলেই হয়তো আমরা সমস্ত সমস্যা স্ট্রেস থেকে মোকাবিলা করতে পারবো। এটা ওয়ান টাইপ অফ বিহেভিয়ারাল স্ট্র্যাটেজি। আর কগনিটিভ স্ট্র্যাটেজির ক্ষেত্রে কি হচ্ছে, যে আমরা যে কারণে স্ট্রেসটা আছে, সোর্সেস গুলো, স্ট্রেসার গুলোকে আমাকে অ্যাড্রেস করতে হবে। মানে বারবার সেটাকে ইন্টারপ্রিট করতে হবে, বারবার সেটাকে ইভ্যালুয়েট করতে হবে, করে ফাইন্ড আউট করতে হবে যে কি করে স্ট্রেসফুল সিচুয়েশনটার মধ্যে চেঞ্জ আনা যায়, কি করে আমাদের থিঙ্কিং প্যাটার্নটাকে চেঞ্জ করে তার সলিউশন করা যেতে পারে। আর আমাদেরকে আনপ্রেজেন্ট ইনফরমেশন গুলোকে সবসময় ডিনাই করতে হবে, কারণ আনপ্রেজেন্ট ইনফরমেশন আমাদেরকে আরো স্ট্রেস বাড়িয়ে দেয়। এই স্ট্র্যাটেজিস গুলোর সাথে সাথে আর কি কি ধরনের টাইপস হয় ইমোশন ফোকাসড কোপিং এ? এক হতে পারে সিচুয়েশনটার সাথে আমি সিচুয়েশনটাকে অ্যাভয়েড করব বা পালিয়ে যাব, কারণ কি আমি কোপ করতে পারলাম না। এটা হতে পারে আমি ডিসটেন্স মেনটেন করছি, আমি ওই জায়গায় থাকবো না, স্ট্রেসটা নিতে পারছি না, ওটার মতনটা, আমি ওটার থেকে দূরে সরে থাকবো ওই প্রবলেমটার থেকে। আরেকটা হতে পারে পজিটিভ রিঅ্যাপ্রেজাল, আমি স্ট্রেসটার থেকে কোনোভাবে দূরে সরতে পারবো না, স্ট্রেসটার থেকে অ্যাভয়েড করতে পারবো না, পালিয়েও যেতে পারবো না, আমাকে মোকাবিলা করতে হবে। সো আমাকে কি করতে হবে? সিচুয়েশনটাকে রিঅ্যাপ্রেস করতে হবে, আবার চিন্তা ভাবনা করতে হবে, নতুন ভাবে রিফ্রেম করতে হবে, করে দেখা যেতে পারে যে কিভাবে আমরা এটার মধ্যে সলিউশন খুঁজে পাই। তাহলে এই তিনটে ওয়েতে ইমোশন ফোকাসড কোপিং করা হয়। এবারে আসি প্রবলেম ফোকাসড কোপিং। প্রবলেম ফোকাসড কোপিং এ বেসিক্যালি যেটা করা হয়, যে প্রবলেমটাকে হাইলাইট করা হচ্ছে। প্রবলেম যখন হয় তখন কিভাবে আমরা হাইলাইট করে প্রবলেমটাকে বুঝে নিয়ে তার সাথে দু রকম ভাবে কোপিং করি। একটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ বা প্রিভেন্টিভ কোপিং, আর একটা হচ্ছে কম্প্যাটিভ কোপিং। ধর আমরা মনে করলাম যে প্রবলেম আসতে পারে, প্রবলেম আসতে পারে মনে করে আমরা তার আগে থেকে প্রিভেনশন নিচ্ছি, সেটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ প্রিভেনশন। আর আরেকটা হয় যে প্রবলেমটা চলেই এলো, যতই প্রিভেনশন নিলাম প্রবলেম চলে এলো, প্রবলেমটা কিন্তু সরিয়ে ফেলতে পারবো না বা ম্যাজিক করে ফেলতে পারবো না, তো সেইখানে আমাকে কি করতে, প্রবলেমটার সাথে কম্প্যাক্ট করতে হবে, সেটা হচ্ছে কম্প্যাটিভ স্ট্র্যাটেজি। ঠিক আছে? যেমন ধর আমরা যে এই ভ্যাকসিন গুলো নিই, ধর এই চিকেন পক্স, বিভিন্ন ভ্যাকসিনস গুলো আমরা নিয়ে থাকি, এই ভ্যাকসিনস গুলো নিলে কিন্তু কেউ বলেনি যে তোমাদের এই চিকেন পক্স বা এগুলো কোনোদিনও হবে না,
কি বলেছে, ওই মারাত্মক রূপটা নেবে না। তার মানে কি, আমাদের সারা জীবনে হতেও পারে, ওটা নাও হতে পারে। না হচ্ছে কারণ হচ্ছে আমরা পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পেরেছি তাই হয়নি, এবং আমার প্রিভেনশন নেওয়া ছিল বলে আমার হয়নি। আর যদি তারপরেও হয়, সেখানেও আমার অতটা মারাত্মক জায়গায় যাবে না, কারণ আমি প্রিভেনশন নিয়ে রেখেছিলাম। এরপরে ওই যে বললাম প্রিভেনশন নেওয়ার পরে হলো, তাহলে আমাকে মেডিসিন নিতে হবে, প্রপারলি আমাকে আলাদাভাবে থাকতে হবে, যে যে জিনিসগুলো করণীয় সেই জিনিসগুলো আমাকে করতে হবে, তাহলে আমি পরিস্থিতির সাথে মোকাবিলা করতে পারবো। সেটা হচ্ছে কমব্যাটিভ স্ট্র্যাটেজি। ঠিক আছে, তো এই জিনিসগুলো দিয়ে আমরা কি করছি, দু ধরনের কোপিং, মানে প্রবলেম ফোকাসড এর মধ্যে দু রকম ভাবে কোপিং করছি, একটা প্রোঅ্যাক্টিভ বা প্রিভেন্টিভ, একটা কমব্যাটিভ। এবার এই কোপিং গুলো করতে গেলে আমাদেরকে দুটো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, একটা টাস্ক ওরিয়েন্টেড কোপিং করতে হয় তার জন্য, এবং ডিফেন্স ওরিয়েন্টেড। টাস্ক ওরিয়েন্টেড কোপিং এর মধ্যে আমরা কি করি, যেখানে আমরা টাস্কটাকে প্রায়োরিটি দিই, যে হ্যাঁ এটা আমার প্রবলেম জোন, এটার থেকে আমি বেরোতে পারবো না। যেমন ধর পরীক্ষাটা, তোর সামনেই ধর পরীক্ষা, এবার যদি বলে কয়েকদিন পরে তোদের ইন্টারনাল, তুই কি বললাম ইন্টারনালটা দেবো না, এত তাড়াতাড়ি কেন নিচ্ছেন, আমাদের সিলেবাস শেষ হয়নি, পড়ানো হয়নি, কিছু করতে পারবে না, তো দিতেই হবে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ঠান্ডা মাথায় ভাবতে হবে যে আমাদের কিরকম টাইপের কোয়েশ্চেন আসে ইন্টারনালে, কটা লিখতে হয়, ফুল সিলেবাস থেকে কোয়েশ্চেন এলে তাহলে কোন কোন গুলো পড়া রয়েছে সেগুলো থেকে তো একটা পাবো, সেই চ্যাপ্টারটা বা সেই ইউনিটটা পুরোটা ভালো করে পড়ে যাই। তো ঠান্ডা মাথায় যদি নিজেদেরকে রিফ্রেম করি, তাহলে আমরা ঠিক কুদরে যাবো। কিন্তু যদি প্যানিক তৈরি করতে শুরু করি, নিজেও প্যানিক হচ্ছে, অন্যকেও প্যানিক করছি, তাহলে কি হচ্ছে, আরো পরিস্থিতিটা জটিল হচ্ছে। টাস্ক ওরিয়েন্টেড হয়ে আমাকে কাজ করতে হবে, যে আমাকে এটা করতেই হবে, সো আমাকে এটাকে অ্যাপ্রেস করো, অ্যাপ্রেস করে কাজটাকে করো, যে কিভাবে করলে আমি সলিউশনে পৌঁছতে পারবো। আরেকটা হয় কি, যখন টাস্কটার সাথে আর কোপ করতে পারে না, তখন ডিফেন্স দেয়। ডিফেন্স নিয়ে কি বলে, আমার শরীর ভালো না, আমার ইচ্ছা করছে না, এই তো মানে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই করে, যে ওই পরীক্ষার দিনকে যত শরীর খারাপ, পেটে ব্যথা, আসতে পারলো না, গার্জেনকে দিয়ে ফোন, এই সেই এসব করেই দিল, হলে গিয়ে অজ্ঞান হয়ে গেল। এখন নতুন ট্রেন্ডে আসছে, সব আমি বুঝি না কেন সাইকোলজি স্টুডেন্টদেরকে এটা হচ্ছে, এবং সব ডিপার্টমেন্ট দেখেছি, নতুন ডিফেন্স, হলে গিয়ে অজ্ঞান হয়ে যাওয়া, আমাদের এখনো হচ্ছে, এই সেমিস্টার ওয়ানেও হচ্ছে। এটা এইটার কারণে কি, যে কোয়েশ্চেনটা আমাকে ভাইভাতে সহজ করা হবে বা আমাকে আলাদা করে ট্রিট করা হবে, কোথায় সেটা করছে, এমন একটা ডিপার্টমেন্টে এসে করছে যেখানে এই জায়গাটা নিয়েই পড়ানো হয়। অন্যান্য ডিপার্টমেন্টে যখন হচ্ছে না, তারা তখন ভয় পেয়ে যাচ্ছে, করছে, এই নিয়ে ওয়ার্কশপও হবে আমাদের, কারণ এটা একটা কারেন্ট ট্রেন্ডে চলছে এই বিষয়ে, যে প্রত্যেকটা টিচারদের মধ্যে একটা ওয়ার্কশপ হবে। এটা কি, আগেও তো প্রচুর হতো, প্রচুর ঝামেলা হতো, প্রচুর সমস্যার মধ্যে দিয়ে আমরা গেছি, তাহলে করতেই কেউ কিছু বললো বলে আমি সুইসাইড অ্যাটেম্প করে নিলাম, কেউ কিছু বললো বলে আমার সেন্টিমেন্টে লেগে গেল, এটা কি, কেউ কোনো শিখতেই পারবে না, কেউ কোনো তৈরি করতে পারবে না কোনো জিনিস। আজকে টিচাররা বা যারা গার্জেনরা তারা বকাবকি করে কেন, তার ভালোর জন্য। একটা টিচার বলছে বা বাবা মারা কনস্ট্যান্টলি পড়তে বস বলছে কেন, রেজাল্টটা স্টুডেন্টের ভালো হলে সেখানে কিন্তু টিচারেরও কিছু যায় আসবে না, বাবা মাও কেউ কিন্তু কোনো কিছু যায় আসবে না, হ্যাঁ একটা ভালো লাগার জায়গা তৈরি হবে। কিন্তু এটা যেই বলতে যাবে, বেশি করতে গেলেই কি হবে, আমাকে এরকম ভাবে বললো, আমাকে সবার সামনে অপমান করলো, কমিট সুইসাইড। তো যদি সমস্যা হয়, তুমি আর এসো না, তাহলে তো তুমি জীবনে চাকরি বাকরি করতে যেতে পারবে না, কোন রকম কোন ক্রিটিক্যাল সিচুয়েশন করতে পারবে না। এখন যদি স্টুডেন্ট লাইফেই অবস্থা হয়, পরবর্তীকালে যখন তুমি ফ্যামিলি লিড করবে, তোমার একটা নিজস্ব ফ্যামিলি হবে, তাদের বিভিন্ন সমস্যা আছে,
নিজস্ব আবার ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা হবে, তাদের ফিউচার নিয়ে সমস্যা আছে, তখন কি আমরা বারবার অজ্ঞান হয়ে যাবো? বারবার সিচুয়েশনটাকে মোকাবিলা করার জন্য ডিফেন্স দেব? নিজের মধ্যে নিজেরাই আমরা হারিয়ে যাচ্ছি। কিছু কিছু জায়গায় ডিফেন্স দিতে গিয়ে ডিফেন্সটা এত বড় করে নিয়ে ফেলি আমরা, তার ফলে হচ্ছে আমাদের বডির মধ্যে একটা রিয়াকশন তৈরি হয়, যে রিয়াকশনটা আমাদের আনকনসিয়াস মাইন্ড এটাকে কন্টিনিউ করে দেয়। এবং যখন কেউ দেখছে যে হ্যাঁ এটা করে প্র্যাকটিক্যাল সিচুয়েশনে হোক বা যে কোনো সিচুয়েশনে তাকে আলাদা ভাবে দেখা হচ্ছে, আলাদা নজরে দেখা হচ্ছে, আনকনসিয়াস মাইন্ড তখন অন্যান্যের মধ্যে ঢুকে যাচ্ছে যে এটা করলে হয়তো আমিও এই গেমটা করতে পারবো। দ্যাট ইজ কল্ড সেকেন্ডারি গেম। এই গেমটা করার মধ্যে তার মধ্যে এই জায়গাটা চলে আসছে। এই জিনিসগুলো কি করছে, আরো বেশি স্ট্রেস বাড়িয়ে তুলছে। আমরা ডিফেন্স নেব, কিন্তু ডিফেন্সটা এমন যেন না হয় যেটা হার্মফুল টু আওয়ারসেলফ, হার্মফুল টু আদার্স। যত এরকম হতে থাকবে তত কিন্তু প্রবলেম বাড়বে। তো এই দুটো চ্যালেঞ্জকে আমার নিয়ে কিন্তু স্ট্রেস থেকে ম্যানেজ আমাদেরকে করতে হয়, এবং এটা করতে গিয়ে আমরা যেটা আউটপুট বেরিয়ে আসে আমাদের, এই দুটোকে চ্যালেঞ্জটাকে ফুলফিল করার জন্য আমাদেরকে বিভিন্ন রিল্যাক্সেশন থেরাপি নিতে হয়, কগনিটিভ থেরাপি নিতে হয়, রেশনাল ইমোশন থেরাপি মানে আমাদের ইমোশনটাকে রেশনালি যুক্তিযুক্তভাবে ইমপ্লিমেন্ট করার জন্য থেরাপি নিতে হয়, স্ট্রেস ইনকুলেশন ট্রেনিং, স্ট্রেসটাকে যাতে আমাদের মধ্যে প্রপারলি ম্যানেজ করতে পারি সেই রিলেটেড কিছু ট্রেনিং হয়, সেগুলো নিতে হয়। এগুলো নেসেসারি হয়ে পড়ে। এছাড়াও এইগুলো সব বাদ দিয়ে প্রবলেম ফোকাস, ইমোশন ফোকাস, যোগা, মেডিটেশন, রিল্যাক্সেশন সব বাদ দিয়ে যে আদার্স কিছু টেকনিক আছে স্ট্রেস ম্যানেজমেন্টের, সেটা হচ্ছে given by হার্বার্ট ব্যাসন এন্ড এলিন স্টুয়ার্টের দেওয়া 1966 এ ওনারা 4টি স্টেপের কথা বলেছেন, যে 4টি স্টেপের থ্রু দিয়ে আমরা স্ট্রেস ম্যানেজ করতে পারি। স্টেপ 1, স্টপ নেগেটিভ থিংকিং। এটা আমাকে স্টপ করতে হবে। স্টপ টু থিঙ্ক আনপ্লেজার ইমোশনাল ইভেন্টস। যদিও হয় স্টেপ 2 তে গিয়ে আমাকে ব্রিদিং এক্সারসাইজ করতে হবে। যত আমরা ডিপ ব্রিদিং এর থ্রু দিয়ে আমাদের শরীরের মধ্যে অক্সিজেনকে আনতে পারবো, অক্সিজেন আমাদের শরীরে ফুয়েল হিসেবে কাজ করে, আমাদেরকে এনার্জি দেয়, তো সেই এনার্জি দিয়ে আমরা কি করবো, স্ট্রেসের সাথে মোকাবিলা করতে পারবো। এবং থার্ড স্টেপ, রিফ্লেক্ট, যে আমার এই স্ট্রেসটা আমার নিজেকে কতটা ক্ষতি করছে এবং অন্যকে কতটা ক্ষতি করছে সেটা রিফ্লেক্ট করাতে হবে, সেটা ভাবতে হবে। এবং 4 নম্বর স্টেপে আমাকে এবার চুজ করতে হবে কোন টেকনিকের থ্রু দিয়ে যাব। থিঙ্ক টুয়াইস, অ্যাক্ট ওয়ান্স। যখন আমি স্ট্রেসফুল কন্ডিশনে রয়েছি, আমি জানি আমার ডিসিশন ভুল হবে, সেজন্য 2-3 বার চিন্তা করো, তারপরে একবার কাজটা করো। সো থিঙ্ক টুয়াইস, অ্যাক্ট ওয়ান্স। রিঅ্যাপ্রেস, সিচুয়েশনটাকে বারবার ইভ্যালুয়েট করো, যাতে করে নতুন কিছু সলিউশন বেরোতে পারে। পজিটিভ সলিউশন দিয়েই স্ট্রেসটাকে ম্যানেজ করো। অথবা ডোন্ট রুমিনেট, ওই হচ্ছে না ভালো লাগে না, এই হলো না ওই হলো না, এই জাবর কাটার মতন করো না, সবসময় গজ করে যাও না। এটা আরো মাইন্ডে ইরিটেশন বাড়িয়ে দেয়। যে করে তার চারপাশে যে তাকে তারও ইরিটেশন লাগে, যে করছে তারও ইরিটেশন লাগে। সব সময় যদি হলো না কেন, কবে হবে, যে ঘ্যানঘ্যানানি জায়গাগুলো, রুমিনেশনের জায়গা যদি থাকে তাহলে কিন্তু স্ট্রেস বাড়বে। সো ডোন্ট রুমিনেট। আর সিক সোশ্যাল সাপোর্ট। এইগুলোর মধ্যে কোনো একটা চুজ করতে পারো বা একাধিক জিনিস চুজ করতে পারো, বললে স্ট্রেস ম্যানেজ হতে পারে। তাহলে আমাদের স্ট্রেস ম্যানেজমেন্ট টেকনিকটা পুরোটাই হয়ে গেল, ইভেন স্ট্রেস ম্যানেজমেন্টের পেপারটাও পুরোটা হয়ে গেল। বলো এবার বোঝা গেল কিনা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওকে, পুরো ম্যাটেরিয়ালে প্রোভাইড করা আছে, দেখে নিস, তোরা লিভ করতে পারিস তাহলে। থ্যাংক ইউ ম্যাম, লিভ করলাম। হুম হুম থ্যাংক ইউ ম্যাম। ওকে।